টেকনিক্যালি খুব সমস্যায় আছে বলা যায়। তো যাই হোক, আমরা শুরু করি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আজকে আমরা হোমিওপ্যাথিক দর্শন এর ক্লাস 12তম ক্লাসে আমরা অংশগ্রহণ করছি এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে। খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা অতি সহজ কিন্তু পড়লে মনে হবে অতি কঠিন, আলোচনার পরে মনে হবে। তো আজকের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় ব্যবস্থাপত্র। শুনতে পাচ্ছেন তো সবাই, না? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় ব্যবস্থাপত্র হোমিওপ্যাথিতে আমরা কারোরই অজানা নয়, যে সবাই আমরা জানি ব্যবস্থাপত্র। এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো প্রথমে যেটা আসে প্রথম ব্যবস্থাপত্র। প্রথমে যখন একজন রোগীকে কোনো প্রেসক্রিপশন দেওয়া হয় সেটাকে ফার্স্ট প্রেসক্রিপশন বলা হয়। তারপরে যখন রোগী আসে, দ্বিতীয়বার যখন আসে, দ্বিতীয় ব্যবস্থাপত্র বা সেকেন্ড প্রেসক্রিপশন হিসেবে বলা হয়। এরপরে যখন রোগী আসে তখন কোন প্রেসক্রিপশন, সেটা সব বিষয় আসলে বলা নাই। তারপরে যখন একই রোগী আসে সেটাকে কি বলবো? আমরা যদি এভাবে নাম দিতে থাকি তাহলে হয়তো বলতে পারি থার্ড প্রেসক্রিপশন, ফোর্থ প্রেসক্রিপশন ইত্যাদি। কিন্তু মূল বিষয় হলো যে প্রথম প্রেসক্রিপশনের পর যদি রোগী আসে, আবারও আসে, তখনই হলো মানে ডাক্তার সাহেবের একটা চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। হয়তো রোগী এসে বলতে পারে যে ডাক্তার কোনো কাজ হয় নাই। হয়তো রোগী এসে বলতে পারে ডাক্তার আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি। ঠিক কিনা? এইভাবেই কিন্তু মানে বলতে পারে। আসলে যেভাবে বলুক না কেন, একজন ডাক্তার বা চিকিৎসকের করণীয় কি? দ্বিতীয়বার যখন কোনো রোগী আসবে ডাক্তারের চেম্বারে, তখন ডাক্তার সাহেব কি করবে? এই জন্য হোমিওপ্যাথিতে এটাকে দ্বিতীয় ব্যবস্থাপত্র হিসাবে বলা হয়েছে, যে দ্বিতীয় ব্যবস্থাপত্র জিনিসটা আসলে কি এবং ডাক্তারদের কি করতে হবে। তো আমরা একটু দেখি যে দ্বিতীয় ব্যবস্থাপত্রে কি বলা আছে। আমরা যদি সংজ্ঞার দিকে তাকাই, যে দ্বিতীয় ব্যবস্থাপত্র হলো পূর্বের যে কোনো সংখ্যক ব্যবস্থাপত্রের পর নতুন ভাবে ব্যবস্থাপত্র প্রদান করাই হলো দ্বিতীয় ব্যবস্থাপত্র। অর্থাৎ একের পর পরবর্তী ওষুধ নির্বাচন, প্রথম ব্যবস্থাপত্রের ওষুধের ক্রিয়া পর্যবেক্ষণ করে রোগীর পরিবর্তিত অবস্থাকে অনুসরণ করে যে ব্যবস্থাপত্র প্রদান করা হয় তাকে দ্বিতীয় ব্যবস্থাপত্র বলে। অর্থাৎ প্রথম ব্যবস্থাপত্র যা দেওয়া হয়েছিল তা মূল্যায়ন করে রোগীর পরিবর্তিত অবস্থাকে অনুসরণ করে। পরিবর্তিত মানে কি? হোয়াট হ্যাজ বিন চেঞ্জড, কি পরিবর্তন হলো, কি উন্নতি হলো বা কি অগ্রগতি হলো, এগুলাই হলো পরিবর্তিত অবস্থা। এই সমস্ত বিচার বিশ্লেষণ করে যে ব্যবস্থাপত্র প্রদান করা হয় তাই হলো দ্বিতীয় ব্যবস্থাপত্র। এটা হলো সংজ্ঞা, এবং এই সংজ্ঞার মধ্যে সবই আছে, পাওয়া গেল। দেখা গেল যে প্রথম যে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছিল তা পর্যালোচনা করে, তা মূল্যায়ন করে রোগীর পরিবর্তিত অবস্থা, তার মানে কি সে ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, এটাকে বলা হচ্ছে পরিবর্তিত অবস্থা। এই সমস্ত বিষয় মূল্যায়ন করে যে প্রেসক্রিপশন করা হবে সেটাই হলো দ্বিতীয় ব্যবস্থাপত্র। এখানে একটু বানান ত্রুটি দেখা যায়, এটা আপনারা বুঝে নেবেন। দ্বিতীয় ব্যবস্থাপত্র প্রথম ব্যবস্থাপত্রের পুনঃপ্রয়োগ বা প্রতিষেধক বা পরিপূরক হতে পারে। এটা হচ্ছে এরকম একটা বিষয় আসছে যে দ্বিতীয় ব্যবস্থাপত্র যখন দিব তখন এটা হবে প্রথম ব্যবস্থাপত্রের পুনঃপ্রয়োগ হতে পারে, প্রতিষেধক হতে পারে, পরিপূরক হতে পারে। এখানে একটা শব্দ প্রতিষেধক আসছে। আমাকে একটা পূর্বের ক্লাসে কেউ যেন জিজ্ঞেস করেছিল মনে হয়, হোমিওপ্যাথিতে মানে প্রতিষেধক কি দেওয়া হয়? আমি বলেছিলাম যে আসলে প্রতিষেধকের কোনো সুযোগ নাই। যদিও প্রতিষেধক শব্দটা এখানে আসছে, আসলে কিভাবে এবং কেন এবং কিভাবে তার
প্রয়োগ, সেটা কিন্তু আমরা আলোচনার মাধ্যমে আরো বলতে পারবো যে একে কেন প্রতিষেধক বলা হচ্ছে। এই প্রতিষেধক কিন্তু এরকম না যে সামনে আর তার অসুস্থ হবে না, যেমন আমরা ভ্যাকসিন দিয়ে থাকি, ভ্যাকসিন নিয়ে থাকি প্রতিষেধক হিসাবে, এটা কিন্তু ওই রকম বিষয় নয়। আর পরিপূরক আমরা বুঝি যে আসলে যে একটা ওষুধ যখন প্রয়োগ করা হলো, যে সেটার কে পরিপূর্ণ করে বা পূর্ণতা দান করে। যেমন 60% কাজ করলো, আমি হয়তো আরো পরবর্তী প্রেসক্রিপশনে আমি চিন্তা করব যে আরো 40% কিভাবে কভার করা যায়। তো এইসব চিন্তা মাথায় রেখে যখন ওষুধ প্রয়োগ করা হবে, সেটাকে আমরা বলবো যে পরিপূরক হিসাবে ওষুধটা প্রয়োগ করা হলো। এই হলো দ্বিতীয় ব্যবস্থাপত্রের সংজ্ঞা। মূল কথা হলো যে প্রথম ব্যবস্থাপত্রকে মূল্যায়ন করতে হবে এবং রোগীর পরিবর্তিত অবস্থাকে মূল্যায়ন করতে হবে। সে ভালো হতে পারে, খারাপের দিকেও থাকতে পারে, সবকিছু মূল্যায়ন করতে হবে। এখন দ্বিতীয় ব্যবস্থাপত্রের ক্ষেত্রে আমাদের কি কি নির্দেশনা মেনে চলা দরকার একজন চিকিৎসকের, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা জানি যে এটা কখনোই আমরা বলতে পারি না নিশ্চিতভাবে যে ফার্স্ট প্রেসক্রিপশনের পরে একজন রোগী বা রোগাগ্রস্ত মানুষটি সম্পূর্ণ সুস্থ হবে। যদি সে ক্রনিক রোগী হয় তা তো অবশ্যই না। আর যদি সে অ্যাকুইট রোগী হয় তাহলে হয়তো সে কিছুটা মানে সে অনেক ক্ষেত্রেই ভালো বোধ করতে পারে। ক্রনিক রোগীর ক্ষেত্রে এটা হয়তো আরো পরবর্তীতে কয়েকটি ব্যবস্থাপত্রের প্রয়োজন হতে পারে। তাহলে কি কি নিয়ম মানতে হবে? রোগীকে পুনরায় পরীক্ষা করে পূর্বের রেকর্ড পত্রের সাথে বর্তমান লক্ষণ তুলনা করতে হবে। পূর্বের রেকর্ডের সাথে বর্তমান অবস্থা তুলনা করতে হবে। তার মানে কি? রোগী এসে বলবে যে আজকের ক্লাসটি কিন্তু খুবই অ্যাপ্লাইড, এটা খুবই প্র্যাকটিক্যাল ক্লাস বলা যায়। রোগী এসে বলবে যে ডাক্তার, আমার তো এই সমস্যার জন্য ওষুধ নিয়েছিলাম, এখন তো তার অনেকটাই আমার কাছে ভালো লাগে। তখন ডাক্তার কিন্তু যে পূর্বের প্রেসক্রিপশন দেখে তাকে খুঁজে খুঁজে বের করবে কি কি লক্ষণ সে নিয়েছিল। উদাহরণস্বরূপ হতে পারে যে সে 10টি লক্ষণ কে বিবেচনা করে ওষুধ দিয়েছিল, এখন দেখলো যে সে এরকম তিন চারটা বা 4-5টা লক্ষণের অগ্রগতি সে দেখতে পেল। তো এটা কিন্তু একটা মূল্যায়নের বিষয় যে বর্তমান লক্ষণ লক্ষণ সে বর্তমানে কি বলছে আর পূর্বে কি বলছিল তার সাথে একটা তুলনা। যে ওষুধ আংশিকভাবে আরোগ্য ঘটায় সে ওষুধ প্রায় আরোগ্যের সমাপ্তি ঘটায়। কাজেই সঙ্গত কারণ না থাকে, যদি সঙ্গত কারণ না থাকে ওষুধ পরিবর্তন করিতে নাই। যদি দেখা যায়, যেটাই বলছিলাম যে ভালোর দিকে আছে রোগী, হ্যাঁ, সেটা তখন আমরা ওষুধ পরিবর্তন করব না। এখানে খুব নিবিড় ভাবে চিন্তা করতে হবে। দেখা গেল যে 3-4টা লক্ষণের অগ্রগতি হলো, আরো 5টি লক্ষণ নতুন দেখা দিল বা আরো কিছু খারাপ লক্ষণও দেখা দিল, তখন কিন্তু মূল্যায়নের বিষয় আছে। যে কিছু কিছু মেডিসিন দিলে দেখা গেল যে আমরা যদি শুনেছি যে পলিক্রেস মেডিসিন, যে অনেকগুলি লক্ষণ দেখা গেল যে কিছু না কিছু কাজ করবে, পাশাপাশি কিছু সমস্যাও সৃষ্টি করবে। এই জন্য মূল্যায়ন করতে হবে যে রোগীকে আসলে যে ওষুধটা দেওয়া হয়েছিল সেটা সিমিলিমাম ছিল কিনা। যদি থাকে তাহলে 3-4টা লক্ষণ বা এরকম কিছু সামান্য অগ্রগতির দিকে থাকলে রোগীর ওষুধের পরিবর্তন করার প্রয়োজন নাই। নতুন কোনো লক্ষণ দেখা দিলে অবশিষ্ট লক্ষণ, নতুন লক্ষণ সমষ্টির সদৃশ ওষুধ নির্বাচন করতে হবে। এইরূপ তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সকল বারেই ওই যে বলছিলাম যে তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যদি আসে, পূর্ববর্তী লক্ষণ বিবেচনা আনতে হবে। তাহলে পূর্ববর্তী লক্ষণগুলো বিবেচনায় এনে যতবারই আসুক না কেন, যেমন 10টা লক্ষণ নিয়ে আসলো রোগী, 3টা লক্ষণের অগ্রগতি হলো, 60টি লক্ষণ আছে, নতুন কোনো সমস্যা দেখা দেয় নাই, তাহলে পরবর্তী প্রেসক্রিপশন থাকবে 60টি লক্ষণের উপর ভিত্তি করে। অর্থাৎ যদি দেখা যায় যে ওষুধটি
সরলীকরণ ভাবে কাজ করছে বা ভালোভাবে কাজ করছে বলে মনে হয়, তখন সেই ওষুধটাই থেকে যাবে। আবার রোগীকে হয়তোবা আমরা, যদি ওষুধ পরিবর্তন করা না লাগে, মাত্রা পরিবর্তন করতে না হয়, তাহলে হয়তো প্লাসিবো বা এই ধরনের কোনো কিছু দিয়ে বা পাইটাম বা প্লেসিবো এই ধরনের কিছু দিয়ে বিদায় করতে হবে। রোগীর ওষুধটি শরীরের ভিতরে কাজ করছে। তো চতুর্থ পঞ্চম বার পর্যন্ত এইভাবেই বিবেচনা করতে হবে। তারপরে আসলে দেখা গেল আরো কিছু লক্ষণের অগ্রগতি, আরো লক্ষণের অগ্রগতি এইভাবে পর্যায়ক্রমে আসতে থাকবে এবং রোগী এইভাবে আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থতার দিকে যেতে থাকবে। প্রথম ব্যবস্থাপত্রের সময় হয়তো রোগীর মধ্যে যে মায়াজমের প্রভাব প্রকাশ ছিল, অ্যান্টিসেরিক ওষুধ প্রয়োগ করার পর দেখা গেল রোগীর মধ্যে অ্যান্টিসেরিক প্রভাব গিয়ে সিভিলিটিক লক্ষণ প্রকাশে চলে এসেছে। তখন তখন ব্যবস্থাপত্রে অ্যান্টিসিভিলিটিক ওষুধ প্রয়োগ করতে হবে। এই যে মায়াজমের একটা বিষয় আছে, আমরা লক্ষণকে নিলাম, এখানে মায়াজমের মধ্যেও কিন্তু মায়াজমেটিক বিষয়েও কিন্তু পরিবর্তন আসতে পারে। যে কি দেখা গেল যে অ্যান্টিসেরিক ওষুধ আমি দিলাম, হয়তো এটা তার পরিবর্তন হয়ে রোগীর যেহেতু অগ্রগতি হচ্ছে পর্যায়ক্রমে, এক সময় দেখা গেল যে সেটা সিফিলিটিক মায়াজমে রোগী কনভার্ট হতে পারে। তখন সেই মায়াজমের উপর ভিত্তি করেই ওষুধটি প্রয়োগ করতে হবে। সেটা কমপ্লিমেন্টারি মেডিসিন হিসেবে আসতে পারে, যেটা পরিপূরক। ম্যাটারমেটিকাতে কিন্তু এরকম সম্পূরক বা পরিপূরক মেডিসিনের কথা বলা আছে। আমি যে বিষয়টা এখানে গুরুত্ব দিতে চাই, খুব সহজ জিনিস, কিন্তু একজন ডাক্তারকে লক্ষণের যে মূল্যায়নের বিষয় আছে সেটা খুব খেয়াল রাখতে হবে। এটা করেই থাকে ডাক্তার সাধারণত। কিন্তু ফিলোসফিগত দিক থেকে যদি চিন্তা করি, তাহলে বিষয়টা অন্যরকম দাঁড়ায়। যে যে রোগীটি আসলো, আমি 10টা লক্ষণ বিবেচনা করলাম, এই 10টা লক্ষণ হলো তার সামগ্রিক চিত্র, যেটা রোগী চিত্র হিসাবে পরিচিত। যে রোগী সামগ্রিক লক্ষণ হিসাবে আমি 10টি লক্ষণ পেলাম, এখান থেকে আমি চিন্তা করলাম যে এটি হলো মানুষ, এই ব্যক্তিটি হলো 10টি লক্ষণের সমন্বয়ে এখন এই মুহূর্তে প্রকাশ পাচ্ছে এই মানুষটি। পাশাপাশি মায়াজমের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে এই সুরা সিফিলিস এবং সাইকোসিস এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হয়ে আসবে। সাইকোসিস দিয়ে সুরা দিয়ে শুরু করলো, দেখা গেলো পরবর্তীতে অন্য মায়াজমে মাথা ছাড়া দিতে পারে, তখন সেটাকে মাথায় রেখে চিকিৎসা করতে হবে। আর ফিলোসফিগত দিক থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে মানুষটিকে 1 সপ্তাহ আগে মূল্যায়ন করেছিলাম, এই মানুষটি আবারও এসেছে এবং সে এখন কি প্রকাশ করছে, সে এখন কোন কোন ধরনের মানুষে সে এখন প্রকাশ পাচ্ছে, সে এখন কি ধরনের মানুষ। কথাটা একটু কঠিন। তখন হয়তো দেখেছিলাম তার মেজাজ এরকম, তার এই অবস্থা, তার ঘুম, খাওয়া দাওয়া, এগুলো যদি আমরা লক্ষণ হিসাবে নেই, তাহলে কেমন ছিল। পাশাপাশি তার মেজাজ, তার যেটাকে বলা হয়, আমরা আগেই বলছিলাম যে ওয়েলবিং, হেলথ এন্ড ওয়েলবিং, এগুলো হলো আপনার ফিলোসফির বিষয়। হেলথ এন্ড ওয়েলবিং, মেন্টাল ফ্যাকাল্টি, ভালো লাগা, ভূত, এগুলা হচ্ছে আপনার ফিলোসফিক্যাল ম্যাটার। কেউ যদি বলে যেটা আমার মাইন্ডের বিষয়, না, মাইন্ড এটা ফিলোসফির ভিতরে আমরা যেটা বলি, যেটা হেলথ এন্ড ওয়েলবিং এর মধ্যে মেন্টাল মাইন্ড একটা ছোট জিনিস, এটা ছোট একটা বিষয়। কাজেই আমি যখন ওয়েলবিং এ অবস্থান করতে পারছি না, আমার ভালো লাগা বোধ নাই, ভালো লাগছে না, এই যে বিষয়গুলি, এটা কিন্তু সম্পূর্ণ একটা রোগীর বা ওই মানুষটির একটা ফিলোসফিক্যাল ম্যাটার। তো এই অবস্থা থেকে সে কোন দিকে আছে এখন, দ্বিতীয় ব্যবস্থাপত্রে, তৃতীয় ব্যবস্থাপত্রে, পরবর্তী ব্যবস্থাপত্রে, সেগুলাকে মূল্যায়ন করতে হবে, যে তার কেমন লাগে, ভালো লাগে কিনা, হ্যাঁ, তারপরে হলো ওয়েলবিংটা কেমন, সে কেমন অনুভব করে, ইত্যাদি। এইসব বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। কাজেই এটি হলো আমার ব্যবস্থাপত্রের সাথে সংশ্লিষ্ট। তো যতটুকু সময়
যেভাবেই দ্রুতই হোক বা সময় নিয়েই হোক, যেভাবেই প্রেসক্রিপশন করুক না কেন, তাকে এই বিষয়গুলো আমলে নিতে হবে। আরো বেশ কিছু বিষয় আমরা আলোচনা করতে পারি প্রেসক্রিপশনের ক্ষেত্রে, যে এই যে ইন্ডিভিজুয়ালাইজেশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা স্বাতন্ত্র, প্রত্যেকটা ব্যক্তি একটি একটি স্বাতন্ত্র বিষয়, প্রত্যেকটা মানুষই এক একটি স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যপূর্ণ। কাজেই আমাদের সেই স্বাতন্ত্র বৈশিষ্ট্যটা বের করতে হবে, বা সে যে স্বাতন্ত্র বৈশিষ্ট্য সম্বলিত মানুষ, এটা কিন্তু খুঁজে বের করতে হবে যে এই মানুষটা কিন্তু অন্য মানুষের মতো নয়, তার ভিতরে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এবং সেটা হলো এই প্রকৃতির মানুষ, এবং তাকে আমি চিকিৎসা দিচ্ছি। এটাকে মাথায় রেখে চিকিৎসা পদ্ধতি এবং প্রেসক্রিপশন সিস্টেমটা কন্টিনিউ করতে হবে। During second consultation, the homeopath will likely review your previous treatment. আগের ট্রিটমেন্টটাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। Assess any changes or progress in your condition. এটা পরিবর্তন হলো কিনা? They may ask about new symptom, changes in your health since last prescription, and other relevant factors could influence the choice of remedy. এমন হতে পারে যে নতুন কোনো বিষয় এসে নতুন কোনো বিষয় তাকে প্রভাবিত করতে পারে, তখন কিন্তু ওষুধের প্রেসক্রিপশন অন্যরকম হবে, পরিবর্তিত হয়ে যাবে। আবার দেখা যায় যে the homeopath will then prescribe a remedy based on the totality of symptom. প্রত্যেকবারই কিন্তু টোটালিটি সিমটম বের করতে হবে। দেখা গেল 10টা সিমটম হয়ে থাকে, 3টা নাই, পরবর্তীতে টোটালিটি সিমটম হলো 7টা, এবং নতুন কোনো ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরও নাই, অর্থাৎ কোনো বৃদ্ধির কোনো সিমটম নাই। যদি থেকে থাকে তাহলে সেটাও বিবেচনা নিতে হবে, নিয়ে আবার টোটালিটি সিমটম, প্রত্যেকবারই কিন্তু টোটালিটি সিমটম বের করতে হবে, প্রত্যেকবার aiming to stimulate body's self healing mechanism. আমাদের টার্গেট হলো কি টার্গেট? আমরা কেন ওষুধ দিব, প্রেসক্রিপশন করে ওষুধ দিব কেন? শরীরের ভিতরে বা আমাদের দেহে, বা দেহ এবং মানসিক এবং আত্মিক সত্তার যে একটা নিজস্ব বা স্বয়ংক্রিয় যে ব্যবস্থা আছে, যে সেলফ হিলিং মেকানিজম, এটা যে আছে, এইটাকে শক্তিশালী করা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা কি আছে? সেলফ হিলিং মেকানিজম আছে। এইটাকে সক্রিয় করাই হলো আমাদের কাজ। এটা যখন সক্রিয় হয়ে যাবে, রোগী এমনি এমনি সুস্থতা বোধ করতে থাকবে ধীরে ধীরে। এটাকেই বলা হচ্ছে ভাইটাল ফোর্সকে চাঙ্গা করা, ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করা, ভাইটাল ফোর্সকে বুস্টিং করা ইত্যাদি, যে যেমনি আমরা বলে থাকি। So it is crucial to follow their guidance regarding doses and frequency of remedy, as well as any lifestyle or dietary recommendation they may provide to support your overall well-being. এই যে আমি পূর্বেই বলছিলাম যে well-being, এখন আমি শুধু ওষুধই খাচ্ছি, অন্যান্য কোনো বিষয় আমি অনুসরণ করছি না, যেমন কি হতে পারে? ডায়েটরি রিকমেন্ডেশন, তারপরে হইতে পারে লাইফস্টাইল। এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। ওষুধ খেলেই শুধু হবে না, লাইফস্টাইল এবং ডায়েটরি রিকোয়ারমেন্টও আমাদের কি করতে হবে? মেনটেন করতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এটা কি করবে, সবকিছু মিলে একত্রে, they may provide to support your overall well-being. এই যে সামগ্রিকভাবে যে ভালো লাগা বোধ বা ভালো আছে কিনা, এইটাকে কিন্তু সাপোর্ট করবে। তার মানে প্রত্যেকটা প্রেসক্রিপশনের ক্ষেত্রেই রোগী দেখবে, ডাক্তার দেখবে যে রোগী তার ওভারঅল ওয়েলবিং কেমন আছে। আমরা কিন্তু ফিলোসফির ভাষায়, যদি ফিলোসফিকে অধিক গুরুত্ব দিয়ে আমরা চিকিৎসা করি, যেটাকে আমরা ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করি, যেটা যে ক্ষেত্রে আমরা মানুষের চিকিৎসা করি, সেই ক্ষেত্রে আমার অবশ্যই ওয়েলবিংটাকে সর্বাগ্রে চিন্তা করে প্রেসক্রিপশন করতে হবে। আরো কিছু বিষয় আছে, যেমন
homeopathy is a holistic approach to healthcare, focusing on treating an individual as a whole rather than just target specific symptoms. ভালো করে খেয়াল করতে হবে এটা। শুধু চিন্তা করলে হবে না যে আমি শুধু সিমটমকেই দূর করতে চাই, এটা চিন্তা করলে হবে না। শুধুমাত্র সিমটমকে চিন্তা করলে, আমি একটু স্লো যাচ্ছি বা ধীরে ধীরে কথা বলছি এই জন্যই যে বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে পজ দিয়ে কথা বলা দরকার। হোলিস্টিক অ্যাপ্রোচ, যেটা পূর্বে আমরা বলছি যে সামগ্রিক একটা চিত্র আঁকা, এখানে আমার হচ্ছে লাইফস্টাইল, ডায়েটারি রিকোয়ারমেন্ট, তারপরে হলো বা আদার যে নিয়ম কানুন, সবকিছু মিলে যদি চলতে পারি তাহলে আমি কি করতে পারি, আস্তে আস্তে একটি ওভারঅল একটা ওয়েল বিং ইমপ্রুভ করতেছে আমরা বলতে পারবো। আবার এখানে বলছে যে এইটা শুধু এমন না যে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ আমাদের অবশ্যই এটা অনুসরণ করতে হবে রাদার দেন কয়টা লক্ষণ ভালো হলো, কয়টা লক্ষণের উন্নতি হলো, তার চেয়ে বরং অধিক গুরুত্বপূর্ণ যে আমি হোলিস্টিক অ্যাপ্রোচে আমি চিন্তা করি হোলিস্টিক অ্যাপ্রোচের কি হলো। ঠিক আছে বিষয়টি, যে হোলিস্টিক অ্যাপ্রোচের কোনো মানে ইমপ্রুভমেন্ট নাই, কিন্তু কিছু লক্ষণ শুধু ভালো হচ্ছে, এটা কিন্তু আপনার হলো না, ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনে আপনার অগ্রগতি হলো না। উদাহরণ দিয়ে যদি বলি তাহলে এমন হতে পারে যে রুগী এসে বললো, ডাক্তার আমার তো এই সমস্যাটার মানে এখন অনেকটা নাই, কিন্তু পাশাপাশি খবর নিয়ে দেখা গেল যে রুগীর মেজাজ অনেক খারাপ হয়ে গেছে, এখন তার মানে চিন্তা, এখন তার অনেক কিছু ভালো লাগে না, কিন্তু ওই আগের যে সমস্যাটা ছিল সেটা নাই। তার মানে শুধু দু একটি লক্ষণ বা কিছু লক্ষণ দূর করলে যে সে মানে ভালো হয়ে গেল, এটা কিন্তু না। ওভারঅল ওয়েলবিং এর কি অবস্থা, সেটাতে যদি কোনো হিট না করে মেডিসিনে, তাহলে ফিলোসফিক্যালি কোনো চিকিৎসা হয় নাই। In homeopathy, several philosophical principles guide to treatment process, especially during subsequent prescription. Here is some key philosophical matters to consider. কিছু কিছু ম্যাটার এখানে আমরা দেখি কি কি বিষয় আমাদের ফিলোসফিক্যালি চিন্তা করতে হবে প্রেসক্রিপশনের সময়। হোলিস্টিক অ্যাপ্রোচ আমি প্রয়োগ করলাম কিনা। হোলিস্টিক অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? এন্টায়ার পারসন, এটা হচ্ছে এই যে ভিউ সুন্দর করে পড়ি, হোমিওপ্যাথি ভিউস হেলথ অ্যাজ এ স্টেট অফ ব্যালেন্স এন্ড হারমোনি in the entire person, physically, mentally, emotionally. বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। খুব ভালো করে খেয়াল করেন, যদি আপনার এই জায়গাটা কিন্তু খুব খেয়াল করতে হবে। অনেকে আমরা বলি যে হ্যাঁ আমি তো ফিলোসফি অনুসরণ করে চিকিৎসা দিই, আমি তো ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করি, আসলে কি করে সেটা চিন্তা করলে বুঝতে পারবে। আমি যখন দেখব যে তাহলে দেখেন যে হোমিওপ্যাথিক যে মানে তার যে স্টেট, কনসিডারিং স্টেট, হ্যাঁ, ফ্যাকাল্টি অফ কনসিডারেশন, যে কতগুলো ব্যাপ্তি কত বড়। হেলথ অ্যাজ এ স্টেট অফ ব্যালেন্স এন্ড হারমোনি এন্টায়ার পারসন, মানে সম্পূর্ণ ব্যক্তিকেই চিন্তা করবে, এখানে কিছু লক্ষণ না। এবং ব্যক্তির মধ্যে কিছু ভাগ করছে এখানে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, আবেগ চিন্তা করতে হবে, মেন্টাল বিষয়ে চিন্তা করতে হবে ইত্যাদি। তো আমরা সবগুলাকে চিন্তা করলে আমরা একটা জিনিসে পাবো, সেটা হলো health and well-being. During a second prescription, the homeopathy consider not only physical symptom, but also patient mental and emotional state, as imbalance in this can also impact health. এইগুলা কেন করতে হবে? যেন হেলথের উপর কি করতে পারে? The imbalance in these areas can also impact health. আরেক ঝামেলা। তাহলে হেলথ এখানে বলছে যে হেলথ তাহলে কি জিনিস? এত কিছুর পরেও এখানে বলছে যে এগুলা কি করতে পারে? আমাদের স্বাস্থ্যের উপর
কি করতে পারে, প্রভাব ফেলতে পারে। তার মানে হেলথ হচ্ছে কোন জিনিসটা, যে এমন একটা অবস্থা যেখানে আমার কি থাকবে না, কোনো ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল কোনো ডিসঅর্ডার থাকবে না, এবং সেখানে ব্যালেন্স অফ হারমোনি, ব্যালেন্স এন্ড হারমোনি সব কিছু সুন্দর সুশৃঙ্খল ভাবে চলতে থাকবে। এখানে রুগীকে নাক্স নাক্স রাস্টক্স বা একটা কিছু দিয়া 2-3টা বা 4-5টা লক্ষণ সে ভালো হয়ে গেল, আর আমি বলতে থাকলাম রোগী তো সম্পূর্ণ সুস্থ এখন, এসবের কোনো স্থান নাই। ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনে এসবের কোনো স্থান নাই। এখানে লক্ষণ, পূর্বেই বলেছি যে এখানে কিছু লক্ষণকে বিবেচনা করে চিকিৎসা করার কোনো সুযোগ নাই। কনসিডার করতে হবে কি, ইন দ্য এন্টায়ার পার্সন, সমগ্র ব্যক্তিকেই তার চিন্তা করতে হবে, সম্পূর্ণ মানুষটিকে তার চিন্তার বিষয় থাকতে হবে। তাহলে একটা গেল হোলিস্টিক অ্যাপ্রোচ, আরেকটা হলো ইন্ডিভিজুয়ালাইজেশন। আমি যখন সেকেন্ড টাইম প্রেসক্রিপশন করব, এখন যে মানুষটা আমার কাছে আসলো তার ব্যক্তি সত্তা বা সে সে যে একটি আলাদা, অন্য মানুষের সে আলাদা ব্যক্তি, আলাদা বলতে এই হিসাবে যে সে কিছু সমস্যা নিয়ে আসছে, তাকে আমি একভাবে দেখবো, তার মতো করে আরেকজনকে দেখবো না, অন্য আরেকজনকে দেখবো না। এই জন্য এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। এই চিন্তা ভাবনা যখন একজন হোমিওপ্যাথের মাথায় না আসবে, ততক্ষণ পর্যন্ত তার ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন হতে পারে না, সেটা লক্ষণের চিকিৎসা হিসেবে গণ্য হবে। টোটালিটি অফ সিমটম প্রত্যেকবারই বিবেচনা করতে হবে, যেটা আমি পূর্বেই বলেছি। তারপরে আসতেছে ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্স নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে ভাইটাল ফোর্স কি অবস্থা, সে কি পূর্বের সে ভাইটাল ফোর্সে সক্রিয় হয়েছে না হয় নাই। এখানে ভাইটাল ফোর্সে রিভাইটালাইজ করতে হবে। অনেকদিন দীর্ঘদিন অসুস্থ থাকতে 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 দেখা গেল যে ভাইটাল ফোর্স এতই এতই দুর্বল হয়ে গেছে যে সে অনেক কিছুর মানে বেড়া জালে বা অনেক কিছুর সে মানে কবলে সে আক্রান্ত হয়ে আছে। তাকে সেখান থেকে ধীরে ধীরে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তো সেটা কি হবে, the vital force or life energy that maintain health, imbalance of these vital forces manifest as symptom or disease. এই যে ইমব্যালেন্স অবস্থা যখন সৃষ্টি হবে, তখন আমরা নানান বিষয়ে নাম দিতে পারি। হ্যাঁ, তখন আমরা বলতে পারি যে একটা লক্ষণ প্রকাশ পাইলো, বা একটা রোগের একটা লক্ষণ প্রকাশ পাইলো, বা মানুষটি অসুস্থ হলো। সেকেন্ড প্রেসক্রিপশন aims to stimulate body's self-healing mechanism by restoring balance and vital force, thereby addressing the root causes of illness. এই যে রুট কজটাকেই অ্যাড্রেস করতে হবে আমাদের। কারণ কি, কেন মানুষটা এমন হলো, কিসের কারণ ছিল, ইমিডিয়েট কারণ, দীর্ঘদিনের পূর্বের কারণ, অনেক কারণ। এই কজেশন নিয়ে যখন যারা আলোচনা করতেছেন ম্যাথামেটিক্যাতে, সেখানে আপনারা শুনতেছেন যে একটা রোগের ক্ষেত্রে কত কারণ জড়িত, কত রকমের কারণ আছে। তো যাই হোক, আমরা সেই কারণটাই খুঁজে বের করে ওষুধ দিই। এক ধরনের ওইটাও চিন্তা করতে হয় আমাদের যে কেন এই মানুষটি এরকম, তার রাগ কেন বেশি, সে কেন এমন করে, কেন তার ওয়েলবিং নাই, কেন সে স্বাচ্ছন্দ্যতা বোধ বা ভালো লাগা বোধটা তার কেন হারিয়ে গেল, কত বছর থেকে হারিয়ে গেল, কি কারণে হারিয়ে গেল, পিছনে কি কারণ ছিল, এসব খুঁজে খুঁজে আমাকে বের করতে হবে এবং সেইভাবে আমাদের আগাইতে হবে। ল অফ সিমিলিমাম, অবশ্যই যে যে কোনো প্রেসক্রিপশনের ক্ষেত্রে সিমিলিমাম আমাদের ভাবতে হবে। সিমিলিমাম বের করার অর্থ হলো আমরা একটা ওষুধের দিকে আমরা টার্গেট করব। এটা একটা বিষয়। পটেন্টাইজেশন, অবশ্যই সেটা শক্তিকৃত হওয়া লাগবে, এটা হোমিওপ্যাথির নীতির উপর নির্ভরশীল। এটা ফিলোসফি সাপোর্ট, অবশ্যই ফিলোসফি এটাকে সমর্থন করে। ইভালুয়েশন অফ প্রগ্রেস, প্রত্যেকবারই আমাদের যে কি অগ্রগতি হলো সেটাকে মূল্যায়ন করতে হবে। কিন্তু আমি আজকের আলোচনায় যে বিষয়গুলো বেশি জোর দিলাম সেটা হলো এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট। এটা ভুলে গেলে চলবে না যে হয়তো বা রাষ্ট্রক্সে ভালো হলো, এটা আবারও রাষ্ট্রক্স চলবে। এখন সে আমার কাছে যে উপস্থিত হলো, এখন সে কোন ধরনের মানুষ,
যদি তার সুরা মাথাছাড়া দিয়ে থাকে, সুরা হলো দূর হলো। সাইকোসিস মাথাছাড়া থাকতে পারে, সেটা সে এক ধরনের সাইকোসিস প্রকাশ করতে পারে। মনে রাখতে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে সব মায়াজাম আছে, সব মায়াজাম আছে। তার মানে কি, প্রত্যেকটা মানুষই কিন্তু সকল ধরনের বৈশিষ্ট্য চরিত্র সে বহন করে চলছে। অনুকূল পরিবেশ পেলে সেগুলি মাথাছাড়া দিয়ে ওঠে। সব মায়াজাম মানুষের মধ্যে আছে, সব। কাজেই আমাদেরকে মানে খুব চিন্তা করতে হবে, এবং এই জন্য মানে অনেক যথেষ্ট ধৈর্য, জ্ঞান, এবং রুগী হয়তো সেইভাবে ডাক্তারকে অ্যালাউ করে না, বা সময়েরও একটা বিষয় থাকে, কিন্তু এটার যে দার্শনিক ভিউ, এটা কিন্তু এরকম। হয়তোবা এখন আমরা যে ঔষধের যে এই পৃথিবীতে এখন বর্তমান যে অবস্থা, ঔষধের যে আগ্রাসন বা ঔষধের যে প্রয়োগ হচ্ছে, যত্রতত্র আমরা ওষুধ প্রয়োগ করতেছি, বা আমি হোমিওপ্যাথিক বলবো না, সামাজিক ভাবে যে ঔষধের যে চিত্র পৃথিবীতে দেখা যাচ্ছে, নতুন নতুন ওষুধ আসতেছে, সেই সেই জায়গা থেকে চিন্তা করলে হয়তো আমাদের এক সময় এমন একটা ভাবনা এসেই যাবে যে আর নয় ওষুধ, কিভাবে ভালো থাকা যায়, এই প্রসঙ্গ হয়তো মানুষ এক সময় ভাবতে শুরু করবে। এই হলো বিষয়। তো যাই হোক, আমাদের কি করতে হবে, আমি যে মূল্যবান কথাগুলি আবারও রিপিট করি, কয়েকটি বিষয়। একটা হলো টোটালিটি অফ সিমটম, প্রত্যেকবারই আমাদের বিবেচনা করতে হবে, হোলিস্টিক অ্যাপ্রোচ বিবেচনা করতে হবে, এবং আমাদের চিন্তা করতে হবে যে হেলথ অ্যান্ড ওয়েলবিং এর হেলথ অ্যান্ড ওয়েলবিং আমার কি অবস্থা হলো, পরিবর্তন হলো কিনা, আমার হেলথ অ্যান্ড ওয়েলবিং ফ্যাকাল্টিতে কোনো পরিবর্তন আসলো কিনা, ইত্যাদি। তো এইভাবে যখন আমরা মূল্যায়ন করে প্রতিবারে যখন নতুন নতুন ভাবে প্রেসক্রিপশন করতে থাকবো, তাহলে আমরা বলতে পারবো যে আমার চিকিৎসা বা এই ডাক্তার মশাইয়ের চিকিৎসা পদ্ধতি ভালোর দিকে এগোচ্ছে, রোগীও আস্তে আস্তে ভালো বোধ করতে থাকবে। তো এই ছিল প্রেসক্রিপশন, দ্বিতীয় প্রেসক্রিপশনের বিষয়। এবং এখানে খুব রিমার্কেবল বিষয় যে কিছু লক্ষণকে দূর করে দেওয়াই কিন্তু প্রেসক্রিপশনের উদ্দেশ্য নয়, এন্টায়ার পার্সন, সমগ্র মানুষটিকে আমার চিন্তায় রাখতে হবে। এই ছিল আজকের ছোট একটি আলোচনা, এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সবাই বুঝতে পারি, কিন্তু আসলে মান্যতা বা সেটা নিয়ে ভাবা চিন্তা করা এবং রোগীকে সাথে নিয়ে সেভাবে এগিয়ে যাওয়াটা বড়ই কঠিন। অনেক ক্ষেত্রে আমরা এটা শুনে থাকি যে প্রেসক্রিপশন করাটাই কঠিন হয়ে যায়, তাড়াতাড়ি ওষুধ প্রয়োগ করতে হয়। কিন্তু আদর্শের দিক থেকে, নীতির দিক থেকে হোমিওপ্যাথি যে কত বিশাল, এটাকে আসলে আমরা অনুভব করা দরকার প্রথমে। তারপরে সেটা আসলে আমরা যতটুকু পারা যায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন মানুষের চিকিৎসাটা যেন দিতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন?